পিন্দারে পলাশে অন্য পুরুলিয়া, বরন্তি দেউলঘাটার পর আবার আমরা যাচ্ছি পুরুলিয়ায়। তবে এবার যাচ্ছি একদম অফবিট দুটো নতুন স্পটে। থাকছে কাশীপুর রাজবাড়ি আর ফুটিয়ারি ড্যাম। কেমন জায়গাগুলো, তোমরা কিভাবে আসবে, কি কি দেখবে, যদি এই প্রশ্নগুলো তোমাদের মনেও উঁকি দেয় তাহলে এই ব্লগটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখতে হবে। আর যদি এখনো চ্যানেলে নতুন হও তাহলে কিন্তু সাবস্ক্রাইবটা আগে করে নিও। কাশীপুর রাজবাড়ি বাংলা জুড়ে ছড়িয়ে থাকা বিখ্যাত সব রাজবাড়ির সঙ্গে অনায়াসে উঠে আসে পুরুলিয়ার এই রাজবাড়ির নাম। কিন্তু ইউটিউবে অনেক খুঁজেও এই রাজবাড়ির অন্দরমহলের কোনো ভিডিও আমরা পাইনি। তাই আজ আমাদের ক্যামেরার চোখ দিয়ে সেই রাজবাড়ির ভেতরেই নিয়ে যাব তোমাদের। হ্যালো বন্ধুরা, আজ আবার তোমাদের জন্য নিয়ে এসেছি পুরুলিয়ার দুটো নতুন অফবিট স্পটের সন্ধান। কাশীপুর রাজবাড়ি তো থাকছেই, সঙ্গে পাহাড় ঘেরা ফুটিয়ারি ড্যাম, থাকছে নৌকা বিহার আর দারুণ এক রিসর্টের খোঁজ। এবারে বলি কাশীপুর কিভাবে আসবে। তোমরা যারা ট্রেনে কলকাতা থেকে পুরুলিয়া আসবে তাদের জন্য খুব ভালো অপশন হাওড়া চক্রধরপুর, রূপসী বাংলা বা হাওড়া পুরুলিয়া এক্সপ্রেস। সময় লাগে 5.5 থেকে 6 ঘন্টা। আর তালিকায় নবতম সংযোজন হাওড়া রাঁচি বন্দে ভারত, যা এখন পুরুলিয়াতেও থামে। সময় লাগে 4 ঘন্টা 50 মিনিট। পুরুলিয়া স্টেশন থেকে কাশীপুর রাজবাড়ির দূরত্ব 35 কিলোমিটারও নয়, তাই গাড়ি ভাড়া করে মাত্র 45 মিনিটেই পৌঁছানো যায়। এছাড়া তোমরা আদ্রা স্টেশনে নেমেও এখানে আসতে পারো। সেক্ষেত্রে দূরত্ব মাত্র 9 কিলোমিটার। টোটো বা ভাড়া গাড়িতে মাত্র 20 মিনিটেই পৌঁছে যাবে। আর যারা আমাদের মতো রোড ট্রিপ করে আসতে চাও তারা ডানকুনি থেকে শিয়াখালা, আরামবাগ, কতুলপুর, ওন্দা হয়ে হুড়া চলে এসো। হুড়া থেকেই 314 নম্বর জাতীয় সড়ক ছেড়ে নিতে হবে ডান হাতের রাস্তা। সব মিলিয়ে 233 কিলোমিটার, 6 ঘন্টাতেই পৌঁছানো যায়। এই যে কাশীপুর রাজবাড়ি চত্বর, এর সঙ্গে কিন্তু সিংহদেব পরিবারের যে সম্পর্ক, যারা এই রাজবাড়ির রাজ পরিবার, তারা কিন্তু আদতে মালারনা চক, রাজস্থানের একটা প্রত্যন্ত অংশ, সেখানকার বাসিন্দা ছিলেন। এবং এই রাজবাড়ির যে শৈলী বা গড়পঞ্চকোটেও যে স্ট্রাকচার তোমরা দেখো, তার সবটাতেই কিন্তু ওই শৈলীর একটা প্রভাব আছে। এই হচ্ছে পুরো রাজবাড়ি চত্বরটা। আমরা যাব ভেতরেও তোমাদের ছবি দেখাবো। সচরাচর ইউটিউবের খুব বেশি চ্যানেলে আমি এই রাজবাড়ির ভেতরের ছবি দেখেছি বলে মনে করতে পারি না, তবে আমরা কিন্তু তোমাদের দেখাবো। চলো ভেতরে গিয়ে দেখা যাক, এবং ভেতরে রাজবাড়ি দেখতে দেখতে রাজবাড়ির ভেতরের সমস্ত স্থাপত্য, রাজবাড়ির ভেতরটা কীরকম, এগুলো চাক্ষুষ করতে করতেই রাজবাড়ির সমস্ত অচেনা, অজানা বা অল্প জানা গল্পগুলোও তোমাদের শোনাবো।
আমার ঠিক পেছনে যেটা দেখতে পাচ্ছ, এই যে পুরো জায়গাটা, এটাই কিন্তু কাশীপুর রাজবাড়ির অফিস। আর এই জায়গাটাতেই একসময় থাকতেন কাশীপুর রাজবাড়ির যারা কর্মচারী, কর্মী, অফিসের কর্মী, তারা প্রত্যেকে। এই জায়গাটার একটা বিশেষত্ব আছে। এই কাশীপুর রাজবাড়িতে কিন্তু একসময় কর্মচারী বা ম্যানেজার ছিলেন মাইকেল মধুসূদন দত্ত। 10 মাস এই রাজবাড়িতে ম্যানেজার হিসেবে কাজ করেছিলেন তিনি। এই কাশীপুরের সঙ্গে কিন্তু একমাত্র মনীষীদের মধ্যে একমাত্র মধুসূদনের সম্পর্ক ছিল তা নয়, নেতাজি এই কাশীপুরে এসেছিলেন স্বাধীনতার ঠিক 8 বছর আগে 1939 সালে, যে সময় একেবারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আবহ চারিদিকে, এদেশেও একটা স্বাধীনতার আবহ। সেই সময়ে এসে কিন্তু কাশীপুরে বক্তৃতা দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। আজও কিন্তু কাশীপুর বাজারে এই কারণেই নেতাজির একটা মূর্তি পাওয়া যায়। তোমরা হয়তো অনেকেই জানো যে বিশেষ অনুমতি ছাড়া এই যে কাশীপুর রাজবাড়ি, এখানে কিন্তু শ্যুট করতে দেওয়া হয় না। জেনারেলি প্রত্যেক বছরের সবকটা দিন এখানে ঢোকাতেও অনেক রেস্ট্রিকশন থাকে। আমি এই মুহূর্তে কাশীপুর রাজবাড়িরই গাড়ি বারান্দা, যেটা পোর্টিকো বলতে পারো, সেখানে রয়েছি। পেছনে দেখতে পাচ্ছ তোমরা রাজবাড়িটা। পুজোর সময়, স্পেশালি দুর্গাপুজোর সময়, তখনই শুধুমাত্র এখানে সাধারণের প্রবেশাধিকার থাকে। সেই দুর্গাপুজোটাও কিন্তু এখানে খুব ইন্টারেস্টিং গল্প। তবে আজকে তোমাদের যে গল্পটা বলছি, সেই গল্পটা কিন্তু 1000 বছরের থেকেও বেশি পুরনো। এই যে কাশীপুর রাজবাড়ি, তার সঙ্গে 1000-এরও বেশি, প্রায় 1100-র কাছাকাছি বছরের একটা ইতিহাস জড়িয়ে রয়েছে। এই যে রাজবাড়ি তা তৈরি হয়েছিল তখন কিন্তু সিংহদেও পরিবার, যারা গড়পঞ্চকোট যাদের হাত দিয়ে তৈরি, প্রথম রাজধানী ছিল সিংহদেওদের গড়পঞ্চকোট। সেই গড়পঞ্চকোট থেকেই রাজধানী যখন শিফট হয়, তারপর পঞ্চকোট রাজাদের 7ম রাজধানী ছিল এই কাশীপুরে, 7ম এবং শেষ রাজধানী। এবং এই রাজধানীতে, এখানে যখন কাশীপুর রাজবাড়ি তৈরি হয়, তখন কিন্তু চীন থেকে কারিগরদের, স্থপতিদের আনিয়েছিলেন তৎকালীন রাজা এই রাজবাড়ি কনস্ট্রাক্ট করার জন্য। সুতরাং বুঝতে পারছো এই রাজবাড়ির সঙ্গে প্রচুর ইতিহাস জড়িয়ে। আর শুধু ইতিহাস নয়, ভারতের স্বাধীনতার অনেক অধ্যায়ও এই রাজবাড়ির সঙ্গে জড়িয়ে আছে। কারণ যখন সিপাহী বিদ্রোহ হয়েছিল, তখন সেই সিপাহী বিদ্রোহের পরিকল্পনা থেকে শুরু করে সিপাহী বিদ্রোহের ফান্ডিং এবং কিভাবে সেই বিদ্রোহকে রূপ দেওয়া যাবে, তার অনেক ব্লুপ্রিন্ট তৈরি হয়েছিল আমার পেছনে থাকা এই কাশীপুর রাজবাড়িতেই। রাজবাড়ির সদস্যরা, তারা সবাই কিন্তু বাড়ির ওই অংশটায় থাকেন। সামনের অংশটা আপাতত পুরোপুরি বন্ধ করে দেওয়া আছে, এবং আমরা অনেক কাঠখড় পোয়ানোর পর ঢুকতে পেরেছি। তবে সচরাচর এখানে সাধারণ মানুষকে তো ঢুকতে দেওয়া হয় না। জাস্ট আর্কিটেকচারের যে কাজটা, সেটা একবার তোমাদের দেখাই, যতটা জুম করা যায়। দেখো, আগেই বলছিলাম যে এই বাড়ি যখন তৈরি হচ্ছিল, তখন চীনা কারিগরদের সিংহদেও বংশের তরফ থেকে নিযুক্ত করা হয়েছিল। খিলান থেকে শুরু করে প্রত্যেকটা দরজার ওপরের যে স্ট্রাকচার, আর্চিংগুলো, ছাদের কার্নিশ, সর্বত্র শিল্পী হাতের নিপুণ ছোঁয়ার পরিচয় পাওয়া যায়। এই যে দরজাটা, আমি চেষ্টা করছি একবার সামনে গিয়ে দেখানোর। দুর্গা পুজোর সময় এই দরজা কিন্তু খুলে দেওয়া হয় জনসাধারণের জন্য। রাজবাড়িতে ঢোকা না গেলেও ভেতরে যে দুর্গা দালান আছে, সেখানে কিন্তু তখন সাধারণের অবারিত দ্বার থাকে। এর বেশি চেষ্টা করা প্রাইভেসিতে উচিত হবে না, বাট তোমাদের তবুও দেখানোর চেষ্টা করলাম যতটা কাছ থেকে দেখানো যায়। দেখো অবস্থাটা, দেখো জাস্ট, ভয়ঙ্কর ব্যাপার। এরাও এখন রাজবাড়ির বাসিন্দা কিন্তু। 940 থেকে 1750 গড় পঞ্চকোটেই ছিল রাজধানী। তারপর
ক্রমাগত বর্গী হানা আর বীরভূমের মল্ল রাজাদের কাছে যুদ্ধে হেরে পঞ্চকোটের রাজারা রাজধানী পাল্টানোর সিদ্ধান্ত নেন। 1750-এ পঞ্চকোট রাজাদের রাজধানী চলে যায় এই কাশীপুরে। পরে 1916 সালে মহারাজ জ্যোতিপ্রকাশ সিংহদেও চীন থেকে রাজমিস্ত্রি এনে এই রাজবাড়ি তৈরি করান। টানা 12 বছর ধরে চলেছিল নির্মাণ কাজ। বেলজিয়াম থেকে আনা বিশাল ঝাড়লণ্ঠন লেগেছিল প্রাসাদের দরবার হলে। তোমরা হয়তো শুনলে অবাকই হবে, এই রাজবাড়ির কুলদেবতাকে নিয়ে টানাটানিতে একসময় যুদ্ধে জড়ান লক্ষণ সেন ও রাজা কল্যাণ শেখর। সেসবই আজ ইতিহাস। তবে এখানে কুলদেবী পূজিতা হন ষোড়শী রূপে। 16 দিন 16টি রূপে চলে পুজো। অষ্টমীর দিন শ্রীনাথ মন্ত্র পাঠ করা হয়, যা অতি প্রাচীন গুপ্ত মন্ত্র। তোমাদের যদি ইতিহাসে রুচি থাকে আর এই রাজবাড়ি ঘুরে দেখতে চাও, তাহলে যোগাযোগ করো বলরাম গড়াইয়ের সঙ্গে। ওর নম্বর ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিলাম। আমার পেছনে ঠিক যেটা দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে এখানকার কুলদেবতার মন্দির। কুলদেবতা মানে পঞ্চকোট রাজাদের সেই সময় তারা যাকে আরাধনা করতেন সেটা দুর্গারই আর এক রূপ, যেটাকে ওরা বলতেন গড়ের দেবী। হয়তো গড় পঞ্চকোট, সেখান থেকেই গড়ের দেবী। তো এখনও সেই কুলদেবী, গড়ের দেবী, তারই পুজো করা হয় এখানে। যেটা দুঃখের কথা সেটা হচ্ছে আগে এখানে অষ্টধাতুর মূর্তি ছিল মায়ের, পরে সেটা 90-এর দশকে চুরি হয়ে যায়। এখন কিন্তু ভেতরে পাথরের মূর্তি রয়েছে এবং বুঝতেই পারছো যে ঘটনা ঘটে গেছে, তারপরে আর এতে কাউকেই প্রবেশ করতে দেওয়া হয় না। শুধুমাত্র পুরোহিত যিনি বাড়ির, তিনি এসে দুবেলা এখানে পুজো করেন। তো আমাদের কাশীপুর রাজবাড়ি ঘোরা শেষ। এখন সাধারণত তো এখানে ঢুকতে দেওয়া হয় না, আগেই প্রদীপ্ত বলছিল। তোমরা যদি এই রাজবাড়িতে ঢুকতে চাও তাহলে কি করতে হবে, সেটা হচ্ছে পুজোর সময় আসতে হবে। এখানে কিন্তু দুর্গাপুজো হয় 21 দিন ধরে। শ্রীরামচন্দ্র কিন্তু যে পুজো নরমাল পুজো হয় বা অন্য রাজবাড়িতে পুজো হয় তার থেকে এদের পুজোও আলাদা। হ্যাঁ, তার কারণ হচ্ছে শ্রীরামচন্দ্র যেভাবে মা দুর্গার আরাধনা করেছিলেন ঠিক সেভাবে, সেই মতে এখানে চলে দুর্গা পুজো। তবে পুজোর যে মূল 4 দিন, সপ্তমী থেকে দশমী পর্যন্ত, এখানে সাধারণ মানুষ প্রবেশ করতে পারেন। একটা অংশ যেখানে দুর্গা পুজো হয়, দুর্গা দালান যেটা ভেতরে, সেই জায়গাটা খুলে দেওয়া হয় সকলের জন্য। কাজেই আমার মনে হয় পুরো রাজবাড়ির বাইরেটা যদি দেখতে চাও আর দুর্গা পুজোর সময় মানে ভেতরটাও যদি দেখতে চাও, তাহলে কিন্তু দুর্গা পুজোর সময় আসাটাই সব থেকে ভালো হবে। এই সিংহদেবদেরই যেখান থেকে উৎপত্তি হয়েছিল এই মাটিতে, অর্থাৎ গড় পঞ্চকোটের কথা বলছি, সেটা তো তোমাদের আগে দেখিয়েছি। বরন্তী ব্লগটা নিশ্চয়ই মনে আছে। আর যারা চ্যানেলটায় নতুন এসছো, মানে জাস্ট খুব বেশি দিন হয়নি, তারা হয়তো ভাবছো কোন ব্লগটা। সেই ব্লগটা, বরন্তী এবং গড় পঞ্চকোট বেড়ানোর আমাদের যে ব্লগটা, সেটা কিন্তু এই কাশীপুর রাজবাড়ির ব্লগটা দেখা শেষ করে তারপর দেখবে। আর যাতে দেখতে পাও সেই জন্য লিঙ্কটা উপরে আই বাটনে দিয়ে দিলাম। এই ভিডিওর ডেসক্রিপশনেও ওই ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবে। কাশীপুর রাজবাড়ির সঙ্গে একই দিনে তোমরা ঘুরে নিতে পারো ফুটিয়ারি ড্যাম। দূরত্ব প্রায় 21 কিলোমিটার, গাড়িতে সময় লাগে আধ ঘন্টার কাছাকাছি। তবে তোমরা যদি আদ্রা হয়ে আসো তাহলে আগে কাশীপুর রাজবাড়ি ঘুরে তারপর ফুটিয়ারি এসো। আর যদি পুরুলিয়া থেকে আসো তাহলে দূরত্ব 25 কিলোমিটার, ভাড়া গাড়িতে আসতে সময় লাগে বড়জোর 45 মিনিট। আচ্ছা, লোধুরকার 3 কিলোমিটার আগেই আমরা কলাবনী কাশীপুর রোড ধরছি, এই ডান দিকে টার্ন করে। এখানটা বড় ফুটিয়ারি ইরিগেশন স্কিম বলে এখানেও বোর্ড দেওয়া আছে, আর আগেও রাস্তায় সুন্দর মার্ক করে বোর্ড দেওয়া আছে, মানে এটা মিস হওয়ার কোনো চান্স নেই। এটা খুব ইম্পর্ট্যান্ট ল্যান্ডমার্ক এই কারণে, শালডিহা মোড় এই মোড়টার নাম। হ্যাঁ, আমরা যারা Kalabani, Kashipur Road for 2 kilometers. আমরা যারা এই 2 কিলোমিটার যাওয়ার আগে কাশীপুর হয়ে আসছি, তারা যেমন
ফুটিয়ারি পৌঁছানোর জন্য এই মোড়টা থেকে ঘুরলাম। অনেকেই এরকম তোমাদের মধ্যে থাকতে পারো যারা হয়তো লোধুরকা থেকে আসছে। পুরুলিয়া থেকে আসবে, অর্থাৎ লোধুরকার দিক থেকে আসবে, তারাও কিন্তু এই শালডিহার মোড়টা মাথায় রাখবে, বা অবশ্যই এটা এই ল্যান্ডমার্কটা চিনে রাখলে এখান থেকেই ফুটিয়ারি ড্যামের রাস্তা ধরতে পারবে। হ্যাঁ, তবে এখানে সব জায়গাতেই মোটামুটি বোর্ডগুলো ভালো করেই দেওয়া আছে, মিস হওয়ার খুব একটা চান্স নেই। আর অনেকেই বোধহয় পুরুলিয়া স্টেশন বা আদ্রা স্টেশন থেকে গাড়ি ভাড়া করে এলে হ্যাঁ, তারা লোকাল গাড়ির সঙ্গেই আসতে পারবে, মানে রুটের গাড়িতে আসার মানুষ বোধহয় কমই। বেশ বেলা হয়েছে, খিদেও জবরদস্ত পেয়েছে, তাই ড্যামে যাওয়ার আগে আমরা থামলাম ফুটিয়ারি রিট্রিটে। এখানে থাকার বা খাওয়ার খুব বেশি অপশন নেই, যে কটা আছে তার মধ্যে এই ফুটিয়ারি রিট্রিট বেশ ভালো। ফুটিয়ারি রিট্রিটে আমরা কিন্তু এসেছি শুধু লাঞ্চ করতে, আমাদের থাকার কোনো প্ল্যান নেই। তবে তোমাদের জন্য অবশ্যই একটা রুম অন্তত দেখিয়ে দেওয়া খুব জরুরি। এখানে দু ধরনের অ্যাকোমোডেশন আছে, একটা হচ্ছে টেন্ট আর একটা হচ্ছে কটেজ। কটেজগুলো এসি, টেন্টগুলো নন এসি। চলো কটেজ একটা তোমাদের দেখানো যাক। ঢুকেই যেটা আমার প্রথম চোখে পড়েছে সেটা হচ্ছে স্পেসটা অনেকটা ছড়ানো, আর স্পেসটা খুব সুন্দর করে সাজানো, একটা থিমেটিক ব্যাপার আছে লাইটিং এর ক্ষেত্রেও। এখানে একটা জামা কাপড় রাখার র্যাক বলতে পারো। এখানে একটা জায়েন্ট সাইজ বেড আছে, ডাবল অকুপেন্সি, মানে দুজন অ্যাডাল্ট আর সঙ্গে একজন বাচ্চা থাকলে অবশ্যই সে থাকতে পারবে। লাগেজ রাখার জন্য যথেষ্ট জায়গা এখানে কিন্তু দেওয়া আছে। এখানে কারো লাগেজও আছে, অ্যাকচুয়ালি আমরা সেখানেই ঢুকে শুট করছি। এখানে একটা ক্যাবিনেট আছে। এই জায়গাটা কিন্তু চেঞ্জিং রুম হিসেবে ব্যবহার করার জন্য। এখানে জামা কাপড় রাখার হুক, হ্যাঙ্গার, এখানেই বেসিন, তার সঙ্গে আয়না, পুরো জায়গাটাতে তৈরি হয়ে নেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর করে ভাগ করা, মানে ওই জায়গাটায় থাকার সঙ্গে এই জায়গাটায় কিছুটা এক্সট্রাই পাওয়া যাচ্ছে বলতে পারো। এখানে খুব সুন্দর করে ওয়াশরুমটাও আমি দেখছি যত্ন করে একদম পরিষ্কার করে সাজানো। কমোড আছে ওয়েস্টার্ন স্টাইল, গিজার আছে, অবভিয়াসলি এটা মেন্স ইউরিনালও আছে, একটা শাওয়ার, মিক্সারও রয়েছে দেখতে পাচ্ছি। অল ইন অল কিন্তু এই রুমটার ভাড়া হচ্ছে ৩,৫০০ টাকা দুজনের জন্য উইথ ব্রেকফাস্ট। তার মানে লাঞ্চ আর ডিনারটা আলাদা করে তোমাদের করতে হবে। আমার যেটা মনে হয়েছে রুম হিসেবে, লোকেশন হিসেবে, এসি রুম এই হিসেবে দেখতে গেলে ঠিকঠাক, যথেষ্ট ঠিকঠাক প্রাইস, যে ধরনের অ্যাকোমোডেশন তাতে। কাজেই তোমরা যদি আসতে চাও, বুকিং এর জন্য কোথায় কিভাবে যোগাযোগ করবে সমস্ত ডিটেল কিন্তু নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এই বাঁ হাতে যেটা, সেটা হচ্ছে এনাদের এখানে ডাইনিং হল। আমরা আসবো, আমরা যেহেতু এখানেই আজকে লাঞ্চ করব, তো সেটাতেও দুর্দান্ত সব ব্যবস্থা থাকছে। নিখাত বাঙালি লাঞ্চ দেখাবো তোমাদের। আপাতত চলো প্রপার্টিটা ঘুরে দেখি। এখানে একটা দেখানোর মতো জিনিস আছে, পেছন থেকে দেখলে তোমরা বুঝতে পারবে না, সামনে যাই তারপর তোমাদের দেখাবো। যারা মোটামুটি মাউন্টেনিয়ারিংয়ের ভক্ত এবং যারা মাউন্টেনিয়ারিং শিখছো, একেবারে নভিস বলা যেতে পারে, তাদের জন্য এখানে কিন্তু মাউন্টেনিয়ারিং প্র্যাকটিস করার একটা এরকম ওয়াল করা আছে। এরকম তোমরা কলকাতাতেও নিশ্চয়ই দেখেছো। তো যেহেতু পুরুলিয়ায় অনেকে ছোট টিলাতেও এইভাবে হাত পাকানো বা পাহাড়ে ওঠার একটা প্রথম পাঠ নেওয়ার জন্য অনেকেই ছুটে আসে, তাদের জন্য এটা একটা খুব সুন্দর প্র্যাকটিসের জায়গা। এই হচ্ছে গোটা প্রপার্টিটার এই লনটা, ব্যাডমিন্টন কোর্ট আছে এইখানটা দেখতে পাচ্ছ। আর এই যে জায়গাটা, এটা কিন্তু শীতকালে যারা আসবে, স্পেশালি শীতের সন্ধেবেলা বনফায়ার, বারবিকিউ সেসব করার জন্য, এবং বুঝতেই পারছো খুব চমৎকার একটা ব্যবস্থা। ওখানে ওদের মেন গেট, সেখানে এই লনটা অনেকটা ছড়িয়ে ছিটিয়ে। ওইখানে তোমাদের দেখানোর চেষ্টা করছি, দেখো কায়াক রাখা রয়েছে। যারা ফুটিয়ারি ড্যামে কায়াকিং করতে চাও তারাও কিন্তু এই জায়গাতে সেই প্রভিশনটাও পাবে। আমি এর আগে কোনো প্রপার্টিতে, তুই কি দেখেছিস যে কায়াকিং বা এই জাতীয় কোনো অ্যাডভেঞ্চার স্পোর্টসেরও বন্দোবস্ত? পুরুলিয়ার ক্ষেত্রে তো কোনো প্রপার্টিতে দেখিনি।
কাজেই আমার মনে হচ্ছে যে জায়গাটাকে ওরা খুব সুন্দর করে প্ল্যান করেছেন, ডিজাইন করেছেন। আমি ঠিক এই কথাটাই বলতে কিন্তু যাচ্ছিলাম। হবে মানে এত দীর্ঘমেয়াদী পরিকল্পনা। মানে এই প্রপার্টিটা এসে প্রথমেই যেটা বোঝা যাচ্ছে যে একটা রুচির পরিচয় তো আছেই। একটু আগেই বলছিলাম 2 ধরনের অ্যাকোমোডেশন আছে, কটেজ আর টেন্ট। তো অবশ্যই কটেজ যখন দেখিয়েছি, টেন্ট তো দেখাবোই, ওরা খুলেও দিয়েছেন দেখানোর জন্য। টেন্টে ঢুকেই এখানে টেন্টগুলো কিন্তু অবশ্যই এসির প্রভিশন এখানে করা খুব কঠিন। আর মশা যাতে আটকায়, দেখছো এখানে জানালা আছে কিন্তু জাল দেওয়া আছে। আর বেশ শক্তপোক্ত, মানে বৃষ্টিও যদি পড়ে তাহলেও অসুবিধে হবে না। এখানে একটা বেড আছে, বিছানাটা বেশ বড়ই, তবে আমার মনে হয় এখানে 2 জন থাকলেই সুবিধে বেশি হবে রাদার দ্যান সঙ্গে আরেকজন বাচ্চা বা কারোর থাকা। এখানে একটা ফ্যান দেওয়া আছে, স্ট্যান্ড ফ্যান যেগুলো হয়। আর এখানে জিনিসপত্র রাখার জায়গা, চার্জিং পয়েন্ট সবই আছে, কিন্তু অবশ্যই কটেজের মতো অতখানি ফেসিলিটি টেন্টে দেওয়া সম্ভব হয় না। জায়গাটা মোটের ওপর এটাই। টেন্টের কিন্তু ওয়াশরুমগুলো বাইরে, চলো এবারে তোমাদের সেই ওয়াশরুমগুলোও দেখাই। আর আমি তখনও যেটা বলছিলাম দেখা মাত্র, যে এখানে কিন্তু শীতকালে খুব সুন্দর করে থাকা যাবে এই টেন্টগুলোয়। এখানে পরপর 5খানা টেন্ট আছে, ঠিক যেমন 5টা কটেজ আছে। এগুলো হচ্ছে ওয়াশরুম, এগুলো সব ওয়েস্টার্ন স্টাইল টয়লেট, এবং পুরো জিনিসটা খুব পরিষ্কার করে সুন্দর করে মেনটেন করেছেন। নতুন প্রপার্টি, 4 বছর হয়ে গেছে কিন্তু এখনো পুরোপুরি নতুনই মনে হচ্ছে দেখে। টেন্টের ভাড়া 2000 টাকা, 2 জন থাকতে পারবেন, সেটাও কিন্তু উইথ ব্রেকফাস্ট। সেটাও বুকিংয়ের নম্বরটা সেম, যেমন ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা যোগাযোগ করতে পারো। এখানে আম গাছ আছে দেখতে পাচ্ছ পরপর ফেন্সিং বরাবর। এটা আম্রপালি আমের গাছ, সজনে গাছ, মানে সজনে ফুল জাস্ট কিছুদিন আগেই হয়তো গাছে ভর্তি ছিল। পুদিনা, আর ওই যে দেখতে পাচ্ছ সব পরপর পরপর সার দিয়ে লেমন গ্রাস, আচ্ছা আচ্ছা। এখানে আছে মাচার ওপরে শিম, যারা অর্গানিক ফার্মিংয়ের প্রচণ্ড ভক্ত, তো এরকম অনেকেই আমি জানি যে তোমরা হয়তো বাড়িতেও ট্রাই করো। তো আচ্ছা, ওইখানে দেখা যাচ্ছে ধনেপাতা পরপর, আরও একটা আম গাছ, এইখানে দেখা যাচ্ছে রেড ক্যাবেজ। দেখো বাই দ্য ওয়ে, এত খাবারের কথা যখন হচ্ছে, আমাদের কিন্তু পেটে পুরো ছুঁচোয় ডন দিচ্ছে। আর এবার কিন্তু আমাদের লাঞ্চটাও অলরেডি ডাক এসে গেছে, দাদা ডাকতে চলে এসছেন। তো যখন লাঞ্চটা তৈরি হয়ে গেছে, চলো লাঞ্চের টেবিলেই একদম দেখা হবে। এই হচ্ছে ডাইনিংটা, যেটা বলছিলাম বেশ সুন্দর, চমৎকার ব্যবস্থা, ঠান্ডা সব থেকে বড় কথা, বেশ প্রচণ্ড কমফর্টিং। বাইরে অলরেডি মার্চ মাসেই যেরকম রোদ্দুর, একটু টিন্টেড গ্লাস দেওয়া আছে যার জন্য রোদটা আটকাচ্ছে ভালো। পাশে বেসিন, বলেছিলাম তোমাদের যে দুপুরে পুরো একদম 16 আনা বাঙালিয়ানা লাঞ্চ। আচ্ছা, এই লাঞ্চটা ওরা অ্যারেঞ্জ করেছেন এক্স্যাক্টলি 1 ঘন্টার সময়। মানে আমি ফোন করেছিলাম সম্ভবত 1:10-এ, 1:10, 1:14 এরকম হবে। এখন বাজে 2:21। তো আমি যে কি বলে ধন্যবাদ জানাবো সে তো ভাষা নেই আমার। কিন্তু এবং তাতে অনেক কিছু আয়োজন করেছেন, ভাত, ডাল, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, ঝুরি আলু ভাজা, একদম ঝুরি। আচ্ছা এটা কিসের তরকারি? ঝিঙে। আচ্ছা, ঝিঙে আলুর তরকারি, ঝিঙের তরকারি আছে, পার্শে মাছ, পাঁপড়, চাটনি, তার সঙ্গে স্যালাড। আর কি চাই, মানে আমি এত আশা করি চাহিদার থেকে বেশি। আমাকে দাদা জিজ্ঞেস করেছিলেন কি খাবেন, আমি বলেছি আপনি যা বানিয়ে দেবেন তাই খাবো, খেতে পেলেই হবে। সে খেতে পেলেই হবে, এটা বিশাল আয়োজন হয়ে গেছে আর কি। হ্যাঁ, মানে বিষয়টা খুব ঘরোয়াই প্রিপারেশন, দেখে বোঝা যাচ্ছে। এখানে সবথেকে বড় যেটা ব্যাপার, ফুটিয়ারির এই অঞ্চলটায়, মানে ড্যামের চারপাশে, তোমরা যদি আলাদা করে কোনো খাবার রেস্টুরেন্ট বা এরকম কিছু খুঁজতে যাও, সেই রকম অপশান খুব বেশি পাবে না। না, সেরকম অপশন নেই। হ্যাঁ, কেউ এখানে এসে যদি কোনো রিসর্টে থাকো বা কোনো প্রপার্টিতে থাকো, সেখানে বলে রাখলেই খাবার বন্দোবস্ত হয়। তো আমরা এখানে আজকে না থাকলেও ওদের বলে রাখার পর
এই লাঞ্চটা জন্যই আমরা এখানে এসেছিলাম অ্যাকচুয়ালি। তোমরা এলে আমাদের মতো করো না, সকাল সকাল ফোন করে দিও যদি শুধু খেতে হয়, তাহলে তাতে ওদের একটু সুবিধে হবে। ফুটিয়ারি রিট্রিট থেকে ড্যামে যাওয়ার পথেই পড়ে আরও বেশ কিছু রিসর্ট, নতুন কয়েকটা তৈরিও হচ্ছে। এখানে আসার সেরা সিজন শীতকাল, অক্টোবর থেকে ফেব্রুয়ারি। এছাড়া বসন্তে পলাশের টানেও ভিড় জমান অনেকেই, তখন কিন্তু বুকিং পাওয়া কঠিন হয়। আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক ডান দিকে হচ্ছে ফুটিয়ারি ড্যামের পুরো রিজার্ভারটা। আর এই জল যেখানে রয়েছে, মানে এই ড্যামটা, তার ঠিক পেছনে যে পাহাড়টা দেখতে পাওয়া যাচ্ছিল, সারা গোটা রাস্তা যেটা দেখাতে দেখাতে এসেছি, এখনো প্রদীপ্ত ক্যামেরাটা প্যান করছে, এটা হচ্ছে টিলাবনি পাহাড় এখানে সবাই বলছিলেন। আর এই ড্যামের লক গেটটা হচ্ছে ঠিক আমি যেখানে দাঁড়িয়ে আছি তার বাঁ দিকে। এখানে আমরা থামলাম এই লক গেটটাই তোমাদের দেখাবো বলে। তো এর ওপর দিয়েই এই যে রাস্তাটা, এটাই হচ্ছে গাড়ি চলাচলের পথ। এখান দিয়েই সমস্ত বড় ছোট সব গাড়ি যাতায়াত করে। পিকনিকের সময় স্পেশালি শীতকালে প্রচুর ভিড় থাকে, সেটা তো আগেই বলেছি তোমাদের। যে নদীটা দেখতে পাচ্ছ, এই নদীটাই কিন্তু এখন তার চেহারা অনেকটাই ম্রিয়মান, শান্ত। এই হচ্ছে লক গেটগুলো। এখান থেকেই যখন বর্ষায় জল পুরো উপচে যায় তখন জল ছাড়া হয়, এবং মোটামুটি এই পাশের গ্রামগুলোতে সেচ বা জলের যে পুরো ব্যবস্থা সেটা কিন্তু এই নদী থেকেই ওয়াটার সাপ্লাইটা হয়। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে প্রদীপ্ত যেটা বলছিল যে বর্ষাকালে এলে তো ড্যাম আরো সুন্দর হবে, জল আরো বেশি থাকবে, কিন্তু শীতকালে এলে বিশেষ করে নভেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত প্রচুর পরিযায়ী পাখি এখানে আসে। হ্যাঁ, তোমরা যারা পাখি ভালোবাসো শুধু টেলিলেন্সটা সঙ্গে নিয়ে এখানে চলে আসতে হবে। এবং এখানে সময়টা হচ্ছে নভেম্বর থেকে জানুয়ারি। কারণ ফেব্রুয়ারির মাঝামাঝি থেকেই এখন ঠান্ডাটা কমতে আরম্ভ করে। হ্যাঁ, ইনফ্যাক্ট আমি শুনেছি পুরুলিয়াতে সাহেব বাঁধেও নাকি পরিযায়ী পাখি যায়। প্রচুর প্রচুর, আগে তো বোধহয় আরো বেশি আসতো, তবে এখানে প্রচুর পরিযায়ী পাখি হ্যাঁ, আসে। এত ভাস্ট, এত বড় ওয়াটার বডি থাকলে পরিযায়ী পাখি তো আসবেই। আর যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে এখানে ওই টিলাবনি পাহাড় ছাড়া ওদিকে আরো কিছু টিলা আছে। ওই রকমই একটা টিলা থেকে, এখন অবশ্য তোমাদের উৎসটা দেখাতে পারবো না, দ্বারকেশ্বর নদী, যেটা হচ্ছে এই অঞ্চলে মানে এই রঘুনাথপুর ব্লকের অত্যন্ত মানে বিভিন্ন অংশ জুড়ে যে নদী বয়ে গেছে, সেই দ্বারকেশ্বর নদী, সেটাও কিন্তু ওখানে হয়েছে উৎপত্তি। ওখান থেকে। তবে এখন জল একদম নেই, আমরা আস্তে আস্তেও যেটুকু দেখলাম, কাজেই এই মুহূর্তে নয়, ওটা দেখার জন্য আবার ওই বর্ষাকালে আসতে হবে। আর তোমরা যারা এখানে আসবে, অনেকেরই হয়তো প্রশ্ন থাকে, তো দিনের মধ্যে সব থেকে ভালো টাইম কিন্তু দুটো। এক হচ্ছে যদি খুব আর্লি মর্নিং আসতে পারো, আর তা না হলে সানসেটের জন্য। মানে বুঝতেই পারছি আমি, সূর্য এদিকে মানে সানসেটটা ওপাশে হবে, তো সানসেটটাও কিন্তু দারুণ। টিলাবনি পাহাড়ের ধারে একদম যেখানে আর কি ইরিগেশনের পাম্প হাউসটা দেখতেই পাবে তোমরা। চলো তোমাদের দেখিয়ে দিই। এখানে বসার জায়গা করা আছে খুব সুন্দর। এখানে তোমরা যদি ফুটিয়ারি ড্যাম দেখতে চাও, দেখো দুপাশেই সুন্দর ছাতার মতো করে করা আছে। এটাই বলতে পারো বাঁধের চর আর কি। তো এ পাশটা রিজার্ভার। আর এখানে আমরা এলাম এবং আসার পর ইচ্ছে হয়েছে তার যে আমরা একটু নৌকো বিহার করব। এইখানে দেখো
একটু আলোটাও পড়ে আসছে, মানে বিকেল হয়ে আসছে, এবারে ফিরতেই হবে। তো তার আগে দাদা বললো বেশিক্ষণ লাগবে না, 20 মিনিটে ব্যাপারটা মিটে যাবে, তো ঘুরে আসা যাক। ওরে ও পরাণ বন্ধু আমার, পরাণ রে ঢেউয়ে ঢেউয়ে খবর দিলাম ভাই, ঢেউ বাইয়া আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই। পারপাসটা যদিও আলাদা, কিন্তু আমি আর বিদিশা এই সাম্প্রতিককালে এর আগে নৌকো চড়েছি কোথায় জানো তো? চুপির চড়ে। সেই ব্লগটা এতক্ষণে নিশ্চয়ই তোমরা দেখে ফেলেছো। ইনফ্যাক্ট আমরা যে সময় চুপিতে গেছিলাম সেই সময় এখানে এলেও ভালো পাখির ছবি হতো। হ্যাঁ। চুপিতেও আমরা কিন্তু প্রচুর পাখির ছবি চুপিতে তুলেছিলাম। পাখির জন্য নৌকো চেপেছিলাম, হ্যাঁ। আর এখানে নৌকো চাপলে হয়তো তোমরা পাখির ভালো শট, যদি সঙ্গে ভালো লেন্স ভালো ক্যামেরা থাকে তাহলে পেয়ে যেতে পারো। তো যাই হোক, যদি বাই চান্স চুপি ব্লগটা না দেখে থাকো, তাহলে আমরা তো এরকম অফবিট কাছে দূরে বিভিন্ন ডেস্টিনেশন ঘুরে বেড়াই। এরকম উইকেন্ড ট্যুরেও বেরিয়ে পড়ি রোড ট্রিপে গাড়ি নিয়ে, ড্রাইভে বলতে পারো। তো ওই ব্লগটাও অবশ্যই দেখো, লিঙ্ক দিয়ে দেবো আই বাটনে, এবং ডেসক্রিপশনেও লিঙ্কটা পেয়ে যাবে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, কুল নাই কিনারে নাই, নাই কো দরিয়ার পারে। আজকে তো আমার দেখে মনে হচ্ছে মানে সূর্যর সঙ্গে তোর টেলিপ্যাথি আছে, তুই ঠিক যেরকম হয় না ভলিউম কমিয়ে দেওয়ার মতো আর কি। তো আমরা যখনই নৌকোয় উঠলাম তারপর থেকে কিন্তু রোদ লাগেনি একবারও। না, আজকে আমার হাঞ্চগুলো, কিছুটা হাইপোথেসিসগুলো আর আমার কমিউনিকেশন স্কিল সবকটাই খুব কাজে লেগেছে আমাদের। হ্যাঁ কি না বল? একদম। আমরা আজকে কলকাতা ফিরছি না, পুরুলিয়া ফিরছি। তবে যাওয়ার আগে এটা কিন্তু একটা বোনাস এক্সপিরিয়েন্স বলতে পারো, কারণ সত্যি বলছি এই ব্লগটা যখন আমরা তৈরি করব ঠিক করেছিলাম তখনও কিন্তু আমাদের মাথায় ছিল না যে আমরা ফুটিয়ারি ড্যামে গিয়ে বোটিং করব। কাশীপুরেও ঢুকতে দেবে কিনা জানতাম না, ফুটিয়ারিতেও এসে কতটা কি পাবো সেটা আমরা শিওর ছিলাম না, কিন্তু আজ সামহাউ টাচ উড পুরোটাই একটু ক্লিক করে গেছে। হয় কোনো কোনো দিন মানে বছরে 104খানা ভ্লগ উপহার দিতে গেলে এরকম ভাগ্য একটু সহায় না হলে চলে বলে। পুরুলিয়ার অযোধ্যা বা গড় সার্কিট তো তোমাদের অনেকেরই ঘোরা। আমাদের সঙ্গে কাশীপুর আর ফুটিয়ারির মতো একদম অফবিট দুটো জায়গা ঘুরে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। এই চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে অনেক ধন্যবাদ। এই ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো। ইনস্টাগ্রাম আর ফেসবুকেও রেকর্ডিং মোডকে লাইক ফলো করতে ভুলো না। দেখা হচ্ছে পরের জার্নিতে।